বড় খোকা, আমার শরীরটা খুব খারাপ, মনে হয় আর বেশি দিন বাঁচব না। তুই ছোট খোকাকে ফোন করে আসতে বলবি? আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে রে। তুমি বললেই কি তোমার ছোট খোকা চলে আসবে? ও বাইরে কাজ করে, যখন তখন তো আর আসতে পারবে না। তবুও একবার ফোন করে দেখ না বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তখন পরে ফোন করে নেব। তারপর সত্যি সত্যি কিছুদিন না যেতে যেতে দেবাশিসবাবু বিছানা ধরলেন। আবার উনি উনার বড় ছেলে কৌশিক বাবুকে বললেন, বড় খোকা, ছোট খোকাকে ফোন করেছিস? হ্যাঁ, তা করব। আমি বলছিলাম কি, ভাই তো বাইরে চাকরি করে, তোমার যা বিষয় সম্পত্তি আছে যদি আমাকে দিতে, কারণ আমার তো সেরকম কোনো কাজ নেই। তখন দেবাশিসবাবু বলেন, না খোকা, তা হয় না। বাবার সম্পত্তিতে সব ছেলেদের সমান অধিকার। তুমি আমার কথাটা একটু ভাববে না বাবা? ভাইয়ের তো মেয়ে নেই, আমার দুটো মেয়ে, কি করে ওদের বিয়ে দেব, এটাও তো একটু ভাবতে পারো। আমার কথা না হয় তুমি নাই বা ভাবলে, তোমার প্রাণপ্রিয় নাতনিদের কথা তো একটু ভাববে। তখন দেবাশিসবাবু বলেন, আমি সেসব বুঝতে পেরেছি, কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা। আমি কাগজপত্র তৈরি করছি, তুমি শুধু টিপছাপটা দিয়ে দিও। হোক, তা না হয় করব, কিন্তু তোর ছোট ভাইকে একবার আসতে তো দে। হ্যাঁ, ছোট ভাই আসবে, তার আগে তুমি আর কাগজপত্রগুলোতে সই করে দাও, তারপর ভাইকে আসতে বলবো। এরপর কৌশিকবাবু সমস্ত কাগজপত্র তৈরি করে দেবাশিসবাবুর কাছ থেকে সমস্ত কাগজের টিপছাপ নিয়ে নেয়। তারপর একদিন দেবাশিসবাবুর ছোট ছেলে সুমিত দেবাশিসবাবুর সঙ্গে দেখা করতে আসেন। বাবা, কেমন আছো তুমি? ভালো নেই রে, আর বোধহয় বেশি দিন বাঁচব না। তোরা কেমন আছিস? বৌমা, ছোট্ট বিট্টু, ওরা কেমন আছে? সবাই ভালো আছে বাবা। বিট্টু স্কুল ছুটি নেই, না হলে বিট্টু ও বৌমা সবাই আসতো। বিট্টু স্কুল ছুটি পড়লে তখন তোমার বৌমা ও তোমার নাতিকে নিয়ে আর একবার আসবো। ততদিন কি আর বাঁচব রে খোকা? তোকে আমার একটা কথা বলার আছে। আমার যে বিষয় সম্পত্তি আছে সব তোর দাদাকে লিখে দিয়েছি। তোর দাদা বলল, তুই নাকি ভালো চাকরি করিস, তোর নাকি বিষয় সম্পত্তির দরকার নেই। তার ওপর তোর মেয়ে নেই, তাই আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি তোর দাদাকে লিখে দিয়েছি। আর বলেছি, তোর যদি কোনো বিপদ আপদ হয় তোকে যেন দেখে, মানে তোর পাশে দাঁড়ায়। তখন দেবাশিসবাবু ছোট্ট ছেলে সুমিত বলে, তোমার সম্পত্তি বাবা তুমি যাকে খুশি দিতে পারো, তা নিয়ে আমার কোনো বলার নেই, কিন্তু আমাকে একবার জানিয়ে সব কিছু হলে ভালো হতো। আমার চাকরি আজ আছে, কাল নেই। যখন থাকবে না আমি এক নিমেষে পথে বসে যাব। আর দাদা এখানে বেকার নয়, ছোটখাটো ব্যবসা করে, আয় ইনকাম খুব ভালো, আমি জানি। সে যাই হোক বাবা, আমি এ নিয়ে আর কিছু বলছি না। তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি করেছ। তুমি ভালো থেকো বাবা, আমি এখন আসি। দেবাশিসবাবু ছোট ছেলের মুখে এমন কথা শুনে বুঝতে পারলেন বড় ছেলে ওনাকে ঠকিয়েছে, ঠকিয়ে ওনার সমস্ত বিষয় সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। উনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। এই সমস্ত নিয়ে চিন্তা করতে করতে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং উনি পরলোক গমন করেন। এরপর কেটে যায় বেশ কিছু বছর। কৌশিকবাবু একাই সমস্ত সম্পত্তি ভোগ করেন। সুমিতবাবু বাবা মারা যাওয়ার পর আর কখনোই গ্রামের বাড়িতে আসেনি, কিন্তু অনেকবার বিপদে পড়ে দাদার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু দাদা কোনো সময় সাহায্য করেনি। তাই সুমিতবাবু আর কখনোই গ্রামের বাড়িতে ফিরে আসেননি। সময়ের কালগণ্ডি পেরিয়ে কৌশিকবাবু ও আজ বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিছানা ধরেছেন। কিন্তু কৌশিকবাবুর দুই মেয়ে বাবার অসুস্থতায় সেবা করার বদলে বাবার সম্পত্তি কিভাবে দুজনে ভাগ করবে সেই নিয়ে
দুই বোনের মধ্যে এবং দুই জামাইয়ের মধ্যে প্রায় রোজই ঝগড়া লেগেই থাকে। একদিন কৌশিকবাবু প্রচণ্ড কাশছিলেন আর মেয়েদেরকে ডাকছিলেন একটু জল দেওয়ার জন্য, কিন্তু মেয়েদের সেদিন হুঁশ নেই। বাবা মারা গেলে কে কোনটা নেবে, কোন জায়গাটা ভালো, কোন জমিনটা ভালো, কে কোনটা নেবে, সেই আলোচনা নিয়ে সবাই ব্যস্ত। এরপর কৌশিকবাবু বিছানায় শুয়ে শুয়ে বুঝতে পারেন নিজের করা ভুল, আর মনে মনে ভাবেন পাপ তো বাপকেও ছাড়ে না। উনি অন্যায় করেছেন, তাই আজ তাকে অন্যায়ের শাস্তি ভোগ করতে হচ্ছে। আসলে অন্যায় করলে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে তার ফল ভোগ করতে হয়।